আসসালামু আলাইকুম, আমি মেহের ফারিহানিগার প্রমি। আজকে আছি কেবিএফ অনলাইন প্ল্যাটফর্মে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। এসএসসির সকল যাবতীয় শাখাদের যেমন সায়েন্স, আর্টস এবং ভোকেশনাল এদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। বিষয়টি হলো সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স বলে আমরা এটাকে জেনে থাকি। এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কি বুঝে থাকি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় যে একটি সেন্টেন্সের বা একটি বাক্যের আমরা অর্থগত পরিবর্তন না করে সেটাকে ভাষাগত এবং গ্রামার বা ব্যাকরণগত পরিবর্তন করে থাকি। এর মানে কি বোঝায়? তাহলে আমরা যদি ইংরেজিতে আরেকবার এটা সংজ্ঞা বা ডেফিনেশনকে বলি, তাহলে উই change the grammatical rules and situational rules without changing their meaning. তাহলে এখানে আমরা কি বুঝলাম যে একটা সেন্টেন্স ট্রান্সফরমেশনে বা চেঞ্জিং সেন্টেন্সে আমরা অনেক ধরনের বাক্য দেয়া থাকে। এই ধরনের বাক্যগুলোকে আমরা কি করে থাকি? পরিবর্তন করে থাকি। কিন্তু কি পরিবর্তন করে থাকি? তাদের গ্রামাটিক্যাল রুলসগুলো কীরকম? যেমন অ্যাম ইজ আর যদি থাকে সেখানে আমরা ওয়াজ ওয়্যার বসাবো কিনা, তারপর যদি পজিটিভ থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ করবো কিনা, তারপর যদি আমাদের কোনো কিছু বলা থাকে, যেমন এখানে আমাকে প্রশ্ন করতে বলেছে, আমি একটা বাক্য বিবৃতিমূলক করব, সেটা থেকে আমাকে প্রশ্ন চেয়েছে যে এটাকে আমাকে প্রশ্নবোধক করতে হবে। এই পরিবর্তনগুলোকে আমরা ব্যাকরণগত পরিবর্তন বা গ্রামাটিক্যাল চেঞ্জ বলে থাকি। তো আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশনেও আমরা ঠিক একইভাবে কাজগুলো করব। কীরকম কাজ? যে এক একটা করে সেন্টেন্স আমাদের দেয়া থাকবে, প্রশ্নে কী চেয়েছে সেটার উপর আমরা ফলো করে এই প্রশ্নে চাওয়া অনুযায়ী কাজগুলো আমরা পরিবর্তন করে থাকব। এখন আমরা আসি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স কত প্রকারে আমরা চেঞ্জ বা পরিবর্তন করে থাকি। প্রথম চেঞ্জ কি? এখানে আছে সেন্টেন্স অর্থ অনুসারে যদি থাকে, যে এখানে আমাদের বলা আছে যে অর্থ অনুসারে আমরা কত প্রকার, 5 প্রকার। আমরা জানি সেন্টেন্স 6 প্রকারে হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্স ট্রান্সফরমেশনে আমরা ইম্পারেটিভ থাকলেও অপটেটিভের চেঞ্জিংগুলো করে থাকি না। বেশিরভাগ সময় আমরা অ্যাসার্টিভ করি, অ্যাফার্মেটিভ করি, নেগেটিভ করি, এক্সক্লামেটরি করে থাকি এবং ইম্পারেটিভের উপর বাক্য চেঞ্জ করে থাকি। এখন কিভাবে চেঞ্জ করি সেটা আমাদের পরবর্তীতে আমরা জানতে পারবো, কিন্তু প্রথম ধাপে আমাদের কি সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার। অর্থ বলতে যেমন বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, তারপর অনুজ্ঞাসূচক বাক্য, এই টাইপের বাক্যগুলোকে আমরা পরিবর্তন করে থাকি 5টি প্রকারে। এখন আমরা আসি, আমাদের দ্বিতীয় কথা আছে যে গঠন অনুসারে। এখন গঠন বলতে এখানে কি বুঝিয়েছে এই জিনিসটাও আমাদের এখন শিখতে হবে। গঠন বলতে আমরা যখন একটি বাক্যের ব্যাকরণ গঠনগুলো শিখে থাকি, সেই গঠনগুলোকেও আমরা এখানে পরিবর্তন করে থাকব। প্রথমে 5 প্রকার আমরা কি জানতে পারলাম? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইম্পারেটিভ। তারপরে আমরা কি জানবো? যে গঠন অনুসারে। এখন আমাকে এখানে যদি আমি বলে থাকি যে পরিবর্তনের ক্ষেত্রে, তো আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম সেন্টেন্সের গঠন অনুসারে 3 প্রকার। এখন আমরা জানবো যে গঠন অনুসারে 3 প্রকার বলতে কি 3 প্রকার। প্রথমত আছে আমাদের পজিটিভ, তারপর আছে কম্পারেটিভ, তারপর আছে সুপারলেটিভ ডিগ্রি। এটাও আমরা ডিগ্রির 3 প্রকার শিখবো। গঠন অনুসারেও শিখবো। তারপর আর কি শিখবো? ভয়েস চেঞ্জ কত প্রকার? ভয়েস 2 প্রকার। তাহলে ভয়েসটা কি এটাও আমরা শিখব ছোট করে, কারণ আমাদের সিলেবাস আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই আমরা আজকে কথা বলবো সেন্টেন্স চেঞ্জ নিয়ে। কিন্তু আমরা জানতে হবে যে আমরা কত প্রকারে এটাকে আমরা পরিবর্তন করে থাকি। সেজন্যই আমাদের ছোটোখাটো ধারণা দেওয়ার জন্য এই কয়েকটা পয়েন্ট আমাদের জানাটা খুব বেশি জরুরি ছিল। আচ্ছা, আমরা এখন চলে যাই। এখানে কি বলা আছে? আমরা জানি সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকারের হয়ে থাকে। সেটার প্রথম অংশে আমরা এই 5 প্রকার সেন্টেন্সকে ট্রান্সফর্ম করার নিয়ম শিখব। তাহলে আমরা প্রথম পয়েন্টে কি শিখেছিলাম? যে সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার চেঞ্জ করে থাকি। সেটারই আমরা এখন বিস্তারিত রুলস বা নিয়মগুলো জানব। প্রথম রুলসটাতে আমরা আসি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কি? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ কি? অ্যাফার্মেটিভ অর্থ হলো হ্যাঁ বোধক বা হ্যাঁ সূচক। আর নেগেটিভ অর্থ কি? না বোধক বা না বোধক বা অ্যাফার্মেটিভ অর্থ না বোধক বা না সূচক হয়ে থাকে। তাহলে আমাদের এটা হলো মেইন 1 নম্বর পয়েন্ট। এখানে আমরা অ্যাফার্মেটিভ বলতে আমরা কি জানি? অ্যাফার্মেটিভ বলতে জানি কোনো বাক্য বা কোনো বিবৃতিমূলক বাক্যকে, হ্যাঁ একটা কথা সবার আগে আমাদের মনে রাখতে হবে, অ্যাসার্টিভ বাক্য এবং অ্যাফার্মেটিভ বাক্য দুটোই আমাদের একই ধাঁচের হয়, একই ধাঁচের বা একই ক্যাটাগরির হয়ে থাকে। যেমন প্রথম কথাটি কি?
এখানে বলেছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে আমাদেরকে হ্যাঁ থেকে না করতে হবে। সেন্টেন্স ট্রান্সফরমেশন মানে আমাদের কি বলেছিলাম, অর্থ পরিবর্তন না করে আমরা ব্যাকরণগত পরিবর্তন করে থাকবো। তাহলে আমাদের ব্যাকরণের প্রথম কাজ কি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, সেটাকে আমরা কি করে থাকবো, নেগেটিভ বা না সূচক করে থাকবো। প্রথম রুলসটা আমরা ফলো করি, অনলি, অ্যালোন, মেয়ারলি মানে কি, অনলি দিয়ে একটি মাত্র বস্তুকে বোঝায়, অ্যালোন বলতে একা মানে ওই ব্যক্তির একাকে বোঝাচ্ছে, আর মেয়ারলি বলতেও বোঝাচ্ছে খুব সম্ভবত এই টাইপের একটা কথাবার্তা যে আমরা বলে থাকি। যেমন আমি বললাম কি যে আমাকে এই কাজটি একাই করতে হবে, বা এই কাজটি আমি ছাড়া আর কেউ করতে পারবে না, সেই টাইপের কথার ক্ষেত্রে আমরা, সেই ধরনের কথার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, অনলি, মেয়ারলি বা অ্যালোন। এখন এই কথাগুলোর আমরা জানলাম যে এগুলা আমরা ব্যবহার করি, কিন্তু এগুলার পরিবর্তনেও যে আরও কিছু ব্যবহার করা যায় আমরা এখন সেটাই জানবো, আর সেটাই হলো সেন্টেন্স ট্রান্সফরমেশন। যেমন এখানে কি আছে, অনলি, অ্যালোন, মেয়ারলি থাকলে আমরা সেখানে কি দিব, নাউন ভার্ব। কার ক্ষেত্রে দিব, ব্যক্তির ক্ষেত্রে। এখন নাউন ভার্ব বলতে কি বোঝায়, ব্যক্তির ক্ষেত্রে হবে কেউ না, এটা হবে কেউ না, আর বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট। বস্তুর ক্ষেত্রে কি হবে, নাথিং বাট। নাথিং বাট বলতে কি বোঝায়, নাথিং অর্থ আমরা জানি কিছু না, কি জানি, নাউন বাট অর্থ কি জানলাম, ব্যক্তির ক্ষেত্রে কেউ না, আর বস্তুর ক্ষেত্রে কি জানলাম, নাথিং বাট বা কিছুই না। এখন এই দুইটা তো ব্যক্তি এবং বস্তু নির্বিশেষে ভাগ করলাম আমরা। কাকে ভাগ করলাম, অনলি, অ্যালোন, মেয়ারলি টাইপের যদি কোনো ওয়ার্ড আমরা আমাদের প্রশ্নে দেওয়া বাক্যে থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোকে পরিবর্তন করে, যদি ব্যক্তির কথা আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে থাকে, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সেটাকে কি বানাবো, ব্যক্তির কথা থাকলে নাউন বাট দিব, বস্তুর কথা থাকলে দিব নাথিং বাট। কিন্তু ধরো ব্যক্তিও নেই, বস্তুও নেই, কে আছে, সংখ্যা আছে, কে আছে, সংখ্যা আছে। তাহলে সংখ্যাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এটা হলো আমাদের মেইন পয়েন্ট। সেক্ষেত্রেও আমাদের ইংরেজিতে একটা সহজ রুলস আছে, সেটা হলো আমরা সংখ্যার ক্ষেত্রে দিব নট মোর দেন অথবা নট লেস দেন। মানে কি, হয়তো বা নট মোর দেন মানে কি, এর বেশি না, আর নট লেস দেন মানে এর কম না। নট মোর দেন কখন আসবে, যখন আমরা বলবো কি, একটি কথা বললাম যে আমার কাছে এতগুলো কলম আছে, তুমি কি বললা, আমার কাছে এতগুলো কলম আছে, সংখ্যা নির্দেশ করে দিলা, যেমন আমার কাছে 5টি কলম আছে। এখন এই 5টি কলমের মধ্যে তোমার কাছে কি 5টির বেশি আছে, হয়তো না। তোমার কাছে কি 5টির কম আছে, তাও আমরা জানি না, কিন্তু আমরা নির্দিষ্টভাবে কি জানলাম যে আমাদের কাছে 5টি কলম আছে। তো এই কথার ক্ষেত্রেই আমরা যখন অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক আছে কথাটাকে যখন আমরা বলতে যাব যে এর বেশি নেই বা এর কম নেই, নেগেটিভ করতে যাব, তখন আমরা ইংরেজিতে সংখ্যার ক্ষেত্রে কি আনবো, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে আমরা কি প্রথম রুলসটা সম্পর্কে একটু হলেও কি ধারণা পাচ্ছি? কি ধারণা পাচ্ছি, যে যদি আমরা দেখি অ্যাফার্মেটিভ বাক্যে অনলি, অ্যালোন, মেয়ারলি এই টাইপের একটি মাত্র বস্তুর নির্দেশ দেয়, এই টাইপের শব্দগুলোকে আমরা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক থেকে নেগেটিভ না বোধক করতে গেলে আমরা রুলস অনুযায়ী ব্যক্তির ক্ষেত্রে আনবো নাউন বাট মানে কেউ না, বস্তুর ক্ষেত্রে আনবো নাথিং বাট মানে কিছুই না, আর সংখ্যার ক্ষেত্রে কি আনবো, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। কি আনবো, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে আশা করি প্রথম রুলসে আমাদের কোনো ধরনের সমস্যা আমরা দেখছি না। আপাতত দৃষ্টিতে আমরা এখন একটা এক্সাম্পল দেখি, সেটা হলো একটা দেখব ব্যক্তির থেকে, আরেকটা দেখব বস্তু কীভাবে পরিবর্তন করবো, আরেকটা দেখব সংখ্যা কীভাবে আমরা পরিবর্তন করে থাকি। প্রথমটা আমরা দেখি, এখানে কি বলেছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই কথাটা দিয়ে কি বোঝায়, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করতে পারেন। কে সাহায্য করতে পারেন, আল্লাহই সাহায্য করতে পারেন। আমরা কি আল্লাহ বাদে আর কারো কথা বলছি না, আমরা একমাত্র আল্লাহকেই এখানে আমরা মেনশন করেছি, উল্লেখ করেছি। তাই আমরা এখানে আমরা কি করলাম, যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস বলতে যেহেতু আমরা একটি মাত্র ব্যক্তির উপর যখন আমরা পুরোপুরি ফোকাস বা পুরোপুরি নির্ভর করলাম, তখনই আমরা কি বুঝাইলাম যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রথম রুলসেই আমরা পড়েছিলাম অনলি থাকলে যদি আমাদের ব্যক্তি বোঝায়, সেক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তন কিভাবে করব। আমরা জেনেছিলাম কি, যে যখন আমরা পরিবর্তন করে থাকব তখন আমরা বস্তুর ক্ষেত্রে এনেছিলাম কি, নাথিং বাট। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি আনবো, নাউন বাট। ব্যক্তির ক্ষেত্রে কি আনবো, নাউন বাট। এখন নাউন বাটটা কোথায় বসবে, এটাও আমাদের একটা বড় প্রশ্ন। কীরকম করে, যেমন এখানে অনলি যেহেতু আল্লাহর সামনে আছে, যদি আমাদের সাবজেক্ট, এই যে আল্লাহ ওয়ার্ডটা হলো আমাদের এখানকার সাবজেক্ট, আল্লাহ ওয়ার্ডটা কি আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য আমরা অনলি যেহেতু সামনে আছে, তাই আমরা এই জায়গায় পরিবর্তন করে এখানে কি দিব,
none but আল্লাহ। এই জিনিসটা আমার কোথায় আসলো? আল্লাহর সামনে আসলো। কোথায় আসলো? আল্লাহর সামনে আসলো, কারণ অনলিটা আমাদের পজিশন অনুযায়ী সাবজেক্টের আগে আছে। রুলস অনুযায়ী আমরা অনলিকে ব্যক্তির ক্ষেত্রে চেঞ্জ করলাম নান বাট আল্লাহ। এখন আমরা সেকেন্ডটা দেখব। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? হি হ্যাজ অনলি আ বল। হি হ্যাজ অনলি আ বল বলতে কি বোঝাচ্ছে? তার কাছে কি আছে? অনলি এ বল, শুধুমাত্র একটি বল আছে। এখানে কিন্তু বলে নেই যে তার কাছে একটি আছে, তার কাছে কি আছে? একটি বল আছে। এখন বল বলতে এখানে কি বুঝিয়েছে? বল বলতে বুঝিয়েছে যে তার কাছে একটি বস্তু আছে। বল বলতে আমরা কি জানলাম? বস্তু আছে। বস্তুর ক্ষেত্রে আমরা রুলস অনুযায়ী কি আনবো? নাথিং বাট আনবো। কি আনবো? নাথিং বাট। এখন আমরা 3 নম্বরটায় যাই। 3 নম্বরে আছে কি? হি হ্যাজ অনলি 10 টাকা। এখানে কিন্তু বলে নাই, তার কাছে শুধু টাকা আছে। তার কাছে কত টাকা আছে? 10 টাকা। এখন 10 মানে একটা সংখ্যা, আর আমরা আগেই জেনেছি যে সংখ্যার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে যদি বলে দেওয়া আছে যে আমার কাছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে টাকাই থাকুক, সেই টাকার ক্ষেত্রে আমরা শুধুমাত্র নেগেটিভ করতে গেলে কি আনবো? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আশা করি তোমাদের প্রথম রুলসটাতে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও আমরা আরেকবার রিপিট করব, সেটা কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথম রুলসে যদি আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে অনলি, মেয়ারলি, অ্যালোন এই টাইপের শব্দগুলো থাকে, তখন আমরা সেটাকে নেগেটিভ করার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আনবো নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে আনবো নান বাট, এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এখন আমরা দ্বিতীয় রুলসে যাব। দ্বিতীয় রুলস এখানে বলেছে মাস্ট হ্যাভ টু অর হ্যাজ টু। মাস্ট হ্যাভ টু অর হ্যাজ টু। মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু এই শব্দগুলো দিয়ে বোঝায় কোনো কাজের উপর জোরদার পেশ করা। মানে কি? কোনো কাজের উপর কর্তব্যপরায়ণ কাজকেই আমরা জোর দিয়ে বলার জন্য। যেমন একটা কথা বললাম কি, আমি এই কাজটি করতে পারি। এই কথাটাতে হ্যাঁও পারি, নাও পারি, এটা আমার মর্জি মতো। কিন্তু যখন আমরা কোনো বাক্যে জোর দিয়ে বলি আমাকে এই কাজটি করতেই হবে, আমাকে ওখানে যেতেই হবে, রোগীটির চিকিৎসা করতেই হবে, এই টাইপের সেন্টেন্সগুলো আমাকে একটা কর্তব্য পেশ করতে হচ্ছে, সেই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা অ্যাফার্মেটিভে চিহ্নিত করি কিভাবে? মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে। এখন জানি যে আমরা জানলাম যে অ্যাফার্মেটিভে এগুলো থাকে, তাহলে এটাকে আমরা কি করতেছিলাম? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমরা মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু এর স্থানে কি দিব? ক্যান নট বাট প্লাস মূল ভার্ব। কি দিব? ক্যান নট বাট প্লাস মূল ভার্ব। মানে এখানে এখন মূল ভার্ব বলতে কি বোঝাইছে? বাক্যে যদি আমরা অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বাদে যদি বাক্যে একটি ভার্ব থাকে, যেমন আই ইট রাইস, এখানে ইটটা একটাই ভার্ব, সেটা কি? খাওয়া। এই খাওয়াটাই যদি এই টাইপের যদি কোনো মূল ভার্ব থাকে, তাহলে তার সামনে আমরা কি দিব? ক্যান নট বাট। কি দিব? ক্যান নট বাট। কখন দিব? যদি মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু থাকে। যেমন আই মাস্ট ইট রাইস, এখানে তোমরা কি বলবা? কি বলবা? আই ক্যান নট বাট ইট রাইস। মানে কি? আমার খাওয়া ছাড়া উপায় নাই। কথাটা আমরা এভাবে বলে থাকি। যেমন তুমি কি বললা? আই মাস্ট গো দেয়ার। কাউকে বলতেছো, তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞাসা করলো কি তুমি কি হসপিটালে যাবা, তুমি কি বললা যে আই মাস্ট গো দেয়ার, মানে আমার ওখানে যাওয়াটাই প্রয়োজন বা যাওয়াটা উচিত, যেতে হবে। সেই টাইপের বাক্যতে আমরা কি করব? ক্যান নট বাট মূল ভার্ব, মানে গোর সামনে, গোটা হলো আমাদের সেন্টেন্সে মূল ভার্ব, কারণ ওখানে কোনো অ্যামিজার অক্সিলারি ভার্ব নাই। তার সামনে আমরা কি আনবো? ক্যান নট বাট, মানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা বাংলা ইমোশন ক্ষেত্রে বলি না যে ওটা করা ছাড়া আমার কোনো উপায় নাই, এটা আমাকে করতেই হবে। সেই টাইপের কথাগুলোকেই আমরা এভাবে উল্লেখ করে থাকি ক্যান নট বাট দিয়ে। এখন এটা 2 নিয়মে করা যায়। প্রথম নিয়মটাকে ক্যান নট বাটের সাথে মূল ভার্ব, আর যদি ক্যান নট হেল্প দেই, ধরো আমার এই কাজটি করতেই হবে তুমি বলতেছো, এখন আমরা এটাকে বললাম কি আমার এই কাজটি করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না, এই টাইপের কথা বলি না যে আর কোনো উপায় দেখতেছি না, তার মানে কি আমি নিরুপায়। এই টাইপের সেন্টেন্সগুলো কি কন্টিনিউয়াসে সবসময় কি থাকে? চলমান টাইপের পারপাসে থাকে। যেমন দেখতেছি না, করতেছি না, বুঝতেছি না, এই টাইপের কথাগুলো থেকে আমরা আসি কীভাবে? এটা করা ছাড়া আমার আর কোনো উপায় দেখতেছি না, উপায় বুঝতেছি না, এগুলো সবসময় চলমান হয়। সেজন্যই আমরা এটাকে কি করব? ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ক্যান নট হেল্প দিলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এখানে আছে ক্যান নট হেল্প, এটা ছিল উপায় দেখতেছি না, যেহেতু এটা একটা চলমান নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই আমরা হেল্পের সাথে ভার্ব যেটা গো,
গোর সাথে আইএনজি দিব, রান থাকলে আইএনজি দিব, তারপর রাইট থাকলে আইএনজি দিব, সেভাবেই আমরা পরিবর্তন করব। এখন আমরা এক্সাম্পল দেখি কিভাবে পরিবর্তন করব। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস মানে কি, আমাদের বাবা মার উপর অবশ্যই কি করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, মানে আমাদের মান্য করতে হবে। তুমি কি বললা যে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মানে বোঝাচ্ছে যে আমাদের অবশ্যই আমাদের বাবা মাদেরকে মান্য করতে হবে, এটা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। সেক্ষেত্রে কি বলো, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, মানে কি উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, এটা মানে হলো ওদেরকে ওবে করা ছাড়া বা মান্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। দ্বিতীয় কথা কি, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, মানে কি যে আমি আমার বাবা মাকে মান্য করা ছাড়া কোনো উপায় দেখতে পারতেছি না। আশা করি 2 নম্বর রুলসেও কোনো সমস্যা আর থাকার কথা না। তাহলে আমরা প্রথম রুলসে জানলাম অনলি, মেয়ারলি, অ্যালোন, এই টাইপের বাক্যগুলো যদি অ্যাফার্মেটিভে থাকে সেটাকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কি আনবো, বস্তু থাকলে নান বাদ, বস্তু থাকলে নাথিং বাদ, ব্যক্তি থাকলে নান বাদ এবং সংখ্যা থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এখন 2 নম্বর রুলসে শিখলাম কি, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য বোঝায়, নেগেটিভ করতে গেলে আমরা সেটাকে ক্যান নট বাট দিলে ওবে থাকবে প্রেজেন্ট ফর্মে ভার্ব, আর যদি মনে করো ক্যান নট হেল্প দেই তাহলে ভার্বের সাথে কি হয়ে যাবে, আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, আমরা এখন 3 নম্বর রুলসটা দেখি। এখানে বলেছে বোথ অ্যান্ড স্থানে নট অনলি বাট অলসো হয়, বোথ এবং অ্যান্ডের স্থানে থাকলে কি হবে, নট অনলি বাট অলসো। আচ্ছা, বোথ বলতে আমরা কি বুঝি, বোথ বলতে একই উভয় ব্যক্তিকে বোঝায়, তাই না। বোথ সেটা বস্তু হতে পারে, একটি বাক্যে যদি একের অধিক কোনো শব্দ বোঝায়, যেমন অ্যান্ড, যেমন যুক্ত আছে কি অ্যান্ড, তাই না। তো অ্যান্ড দিয়ে যদি আমি বলি টেবিল অ্যান্ড চেয়ার, পেন অ্যান্ড বুক, এই টাইপের কথাগুলোতে দুটো বস্তুর কথা বলা হয়, দুটো ব্যক্তির কথা বলা হয়, দুটো প্রাণীর কথাও বলা হতে পারে। তো এই টাইপের কথাগুলোর ক্ষেত্রে আমরা যখন উভয় বস্তুকেই বোঝাই, সেক্ষেত্রে আমরা বোথ অ্যান্ড যদি একটা সেন্টেন্সে দেখা যায়, তখন আমরা তাকে পরিবর্তন করে বোথের জায়গায় কি আনবো, নট অনলি, আর বাট অলসো কখন দিব, অ্যান্ডের জায়গায়। কোথায় দিব, অ্যান্ডের জায়গায়। আবারও আমরা রিপিট করি, একটি বাক্যে যদি দুইটি বস্তুকে একই সাথে বোঝায়, যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, মানে কি বোঝাচ্ছে, শুধুমাত্র কি দোলা উৎসাহিত ছিল না, দোলার সাথে কে উৎসাহিত ছিল, দোলন। তাহলে বোথ দোলা অ্যান্ড দোলন ওয়ার এক্সাইটেড, তারা খুবই প্রসন্ন ছিল। কারা, বোথ দোলা অ্যান্ড দোলন। এখানে যেমন অ্যান্ড এবং বোথ এই দুটো কাকে যুক্ত করেছে, দোলা এবং দোলনকে, তাই আমরা সেখানে সেইগুলোকে পরিবর্তন করে কি দিব, নট অনলি বাট অলসো। কি দিব, নট অনলি বাট অলসো। কোথায় বসবে, একটু আগে বললাম যে আমরা যে জায়গায় থাকবে বোথ, সে জায়গায় থাকবে নট অনলি, আর যেখানে অ্যান্ড থাকবে সেখানে কি হয়ে যাবে, বাট অলসো। এখন আমরা দেখি তাহলে কিভাবে পরিবর্তন করতেছি। বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, নট অনলি দোলন, বোথের জন্য আমরা বোথের পরিবর্তে কি আনলাম, নট অনলি দোলন, আর দোলার জন্য কি আনলাম, এখানে অ্যান্ডের জন্য আনলাম বাট অলসো। কি আনলাম, বাট অলসো। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি বাক্যে যদি দুটি বস্তুকে উল্লেখ করা হয়, উভয় বস্তুকে ব্যাখ্যা করলেই তখন আমরা বোথ এবং অ্যান্ড উঠিয়ে দিয়ে সেই জায়গাগুলোতে কি দিব, নট অনলি বাট অলসো। আপাতত আমরা 3 নম্বর রুলস অবধি আমাদের ক্লিয়ার। এখন আমরা 4 নম্বর রুলসে কি শিখব। এখানে বলেছে 4 নম্বর রুলসে বলেছে যে অ্যান্ড যদি দুটি বাক্যকে, মানে কি অ্যান্ড যদি দুটি বাক্যকে, দুটি শব্দকে যোগ করে থাকে, অ্যান্ড কাকে যোগ করবে, দুটি শব্দকে। কোথায় সেটা আমরা একটু দেখি। অ্যান্ড যদি দুটি শব্দ যোগ করে সেই স্থানে তার পরিবর্তে আমরা কি দিব, একটু দেখো তো, নট অনলি বাট অলসো। কি দিব, নট অনলি বাট অলসো। এখন তোমরা বলতে পারো যে আগের রুলসের মতোই তো এই সেম রুলস, কিন্তু কথা হলো এখানেও কিন্তু সেম কথাই বুঝিয়েছে ইনডিরেক্টলিভাবে। কিভাবে, প্রত্যক্ষভাবে একটা ছিল, আরেকটা এখন পরোক্ষভাবে হচ্ছে। কিভাবে, প্রত্যক্ষভাবে একটু আগে দুটো বস্তুকেই উল্লেখ করা হয়েছিল, দুটো বস্তুর যখনই একটা জায়গায় উপস্থিতি থাকবে তখনই সেটা উভয় দিয়ে উল্লেখ করতে হবে, কারণ কেউ কাউকে বাদ দিচ্ছে না। এখানেও সেম অবস্থা যে অ্যান্ড যদি দুটি শব্দকে যুক্ত করে, আমরা একটু আগে একটু টাচ পেয়েছিলাম কি, যে অ্যান্ড সবসময় একের অধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে যোগ করে থাকে। সেজন্যই আমাদের রুল 4-এও আমরা কি শিখবো, যে অ্যান্ড যদি দুটি বস্তুকে যোগ করে থাকে, মানে দুটি শব্দ। এখন এই শব্দটার মধ্যে কি কি হতে পারে, তোমার ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, সেগুলোকে যদি যোগ করে থাকে, যেমন এখানে A + B এইভাবে যদি থাকে,
তখন কিন্তু এই প্লাসটার জন্য মানে এই প্লাসটা এখানে অ্যান্ডের কাজ করবে, সেই অ্যান্ডটাকে উঠিয়ে দিয়ে এর সামনে আমরা আনবো বোথ, এর সামনে আমরা কি আনবো একটা বোথ আমাদের ধরতে হবে। কি ধরতে হবে? বোথ ধরতে হবে। কোথায় ধরতে হবে? এর সামনে। কার সামনে? এর সামনে। সেখানে যদি আমরা এখন ধরি, ধরো এখানে কি বললাম, এখানে একটা ইনডিরেক্ট বোথ আছে, তাহলে কারণ এটা যুক্ত হয়েছে আমাদের অ্যান্ড দ্বারা, তখনকার ক্ষেত্রে আমরা কি আনবো, যে এখানে আনবো নট অনলি, আর এই বিতে আনবো বাট অলসো। বুঝেছি? কিভাবে বুঝলাম? যে এই প্লাসটা এখানে অ্যান্ডের কাজ করতেছে, সেই অ্যান্ডটাকে উঠিয়ে দিয়ে আমরা কি করলাম, যে এটা যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি আসতেছে, নট অনলি বাট অলসো। নেগেটিভের ক্ষেত্রে কি আসতেছে, নট অনলি বাট অলসো। ফর সাপোজ এখানে আমরা এখন দেখি একটা জিনিস, হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টাল। জেন্টাল মানে কি? নম্র বোঝায়, অবিডিয়েন্ট মানে বাধ্য বোঝায়। তাহলে আমি যদি কারো কথা বলে থাকি, যে একজনের কথা বললাম হি, সেটা আমরা ব্যক্তিবর্গ হতে পারে, যে কাউকে হতে পারে, তাকে আমি কি বললাম, একটা ছেলের কথা বললাম কি সে অনেক নম্র এবং বাধ্য, এই কথাটাতে কি তাকে আমি শুধুমাত্র নম্রও বলিনি, শুধুমাত্র বাধ্যও বলিনি, তার আমি দুটো গুণের কথা বলেছি। তো দুটো গুণ যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কি দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড দ্বারা, সেক্ষেত্রে আমরা সেটাকে পরিবর্তন করে কি এনেছি, হি ওয়াজ। অ্যান্ডটাকে উঠিয়ে দিয়ে, অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা প্রথমে কাকে আনলাম, আচ্ছা এখানে আমরা একটাবার দেখি যে অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা কাকে এনেছি, প্রথমে এনেছি নট অনলি, অ্যান্ড উঠিয়ে দিয়ে প্রথমে অবিডিয়েন্টের আগে কাকে এনেছি, নট অনলি এনেছি, আর অবিডিয়েন্টের পরে তোমার অ্যান্ড উঠিয়ে দিয়ে কাকে এনেছি, বাট অলসো। কাকে এনেছি, বাট অলসো। কীভাবে আনলাম, আমরা হয়তো এখন বুঝতে পেরেছি যে 4 নম্বর রুলসেও অ্যান্ড দুটি শব্দকে যুক্ত করেছে, তাই আমরা অ্যান্ড উঠিয়ে দিয়ে প্রথম শব্দটার আগে নট অনলি যুক্ত করলাম এবং পরের শব্দটাতে কি দিলাম, বাট অলসো। আশা করি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 4 নম্বর রুলস অবধি আমাদের আর কারো কোনো সমস্যা থাকলো না। তো এখন আমরা দেখতে পারি যে 5 নম্বর রুলসে কি বলেছে, কি বলেছে। 5 নম্বর রুলসটা আমরা একটু ফলো করি। এখানে বলেছে এভরিবডি, এভরি ওয়ান এবং এভরি পারসন, অথবা ব্র্যাকেটে আছে আমাদের এভরি কমন নাউন। এর মানে আমরা কি বুঝে থাকি, এভরি সবসময় কাকে নির্দেশ করে, এভরি সবসময় নির্দেশ করে প্রত্যেকটি ব্যক্তি, বস্তু বা প্রাণী নির্বিশেষে। কাকে? প্রত্যেকটি ক্ষেত্রকে, যেটা সেটা তোমার বস্তু হতে পারে, চেয়ার টেবিল হতে পারে, তারা হতে পারে। আর যদি ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তাহলে কি হতে পারে, একটি গ্রুপ, একটি দল, কোনো স্টুডেন্টের, যা বলো সেটার ক্ষেত্রেই আমরা এভরি ব্যবহার করে থাকি। যখন একের অধিক সবাইকে, একটি রুমের মধ্যে আমি বললাম কি প্রত্যেকটি স্টুডেন্ট, এখন প্রত্যেকটি স্টুডেন্ট বলতে প্রত্যেকটি শিক্ষার্থীকেই আমরা এভরি দিয়ে মেনশন করে থাকি। তো এখানে কি বলেছে, এভরি ওয়ান, এভরিবডি, এভরি পারসন, মানে প্রত্যেকটা ব্যক্তিবর্গ, প্রত্যেকটা গ্রুপ এবং প্রত্যেকটা দলের, অথবা এভরি কমন নাউন। এখন কমন নাউন বলতে কি বোঝায়, সাধারণ নাউন, যে নাউনগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেমন চেয়ার, টেবিল, বুকস, তারপর ফ্যান্স হতে পারে, লাইটস হতে পারে, স্টার্স হতে পারে, স্কাই হতে পারে। এই টাইপের যে শব্দগুলো, মানে কোনো সম্পর্কের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি। কমন বলতে বোঝায় সাধারণ। তাহলে সাধারণ নাউন বলতে বুঝিয়েছে সচরাচর ব্যবহার করা নামগুলোকেই কমন নাউন বলা হয়ে থাকে। এই কমন নাউনের সামনে যদি কি থাকে, এভরি ওয়ান, মানে এভরি শব্দটা যদি কারো সামনে থাকে, ওয়ানের সামনে হতে পারে, বডির সামনে হতে পারে, এই যে এখানে যে প্রত্যেকটা শব্দ আমাদের আছে পারসন অথবা কমন নাউন, এটার সামনে যদি আমাদের এই ওয়ার্ডটা থাকে, এভরি থাকে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে কি লিখব, দেয়ার ইজ নো। এভরি ওয়ান বলতে প্রত্যেকে, দেয়ার ইজ নো বলতে এমন কেউ নেই। দেয়ার ইজ নো বলতে আমরা কি বুঝলাম, এমন কেউ নেই, প্লাস অ্যাটাচড ওয়ার্ড। এখন অ্যাটাচড ওয়ার্ড কোনটা আমাদেরকে তো চিনতে হবে, রাইট? এই যে কথাটা বললাম, এভরি, 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 প্রত্যেকটার সামনে এভরি আছে। কার সামনে? বডি, এই যে ওয়ান, বডি, পারসন, কমন নাউন। এইগুলো যেহেতু, এই যে কমন নাউনটা কাকে নির্দেশ করেছে, এভরিকে। বডি কাকে নির্দেশ করেছে, এভরিকে। ওয়ান কাকে নির্দেশ করেছে, এভরিকে। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা শব্দ যখন এভরির সাথে যুক্ত, তাহলে এভরির সাথে থাকা যুক্ত শব্দটাকে আমরা অ্যাটাচড ওয়ার্ড বা সম্পর্কিত শব্দ বলে থাকি। কি বলে থাকি? সম্পর্কিত শব্দ বা
অ্যাটাচড ওয়ার্ড। তো এই যে কথাটা বললাম যে এভরি যদি থাকে কমন নাউন বা যে কোনো বডি ওয়ান পার্সনের সামনে, তখন আমরা এভরি শব্দটাকে উঠিয়ে দিয়ে দেয়ার ইজ নো অ্যাড করব, শুধুমাত্র এভরিটাকে উঠাবো। কাকে উঠাবো? এভরিকে উঠাবো। এভরিকে উঠিয়ে দিয়ে আমরা পার্সন যে কমন নাউনটা বলেছি সেটা আমাদের অ্যাটাচড ওয়ার্ড, আমরা আগেই বললাম, সেই শব্দটার সাথে শুধুমাত্র কি অ্যাড করব? দেয়ার ইজ নো। কি অ্যাড করব? দেয়ার ইজ নো। তারপরে কি থাকবে? রুলস অনুযায়ী থাকবে বাট। রুলস অনুযায়ী কি থাকবে? বাট। তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড। এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড, এখানে কি বোঝাচ্ছে? প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবেসে থাকে। প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার, এখানে কিন্তু শুধুমাত্র আমার মা, তোমার মা বা ব্যক্তি নির্বিশেষে একজন মাকে নির্দিষ্ট করে বলা হয়নি, এখানে পুরো মা জাতির কথা বলা হয়েছে। যখন আমি আগেও বললাম যে ওয়ান হোক, বডি হোক, পার্সন হোক, কমন নাউন হোক, মাদার শব্দটা কিন্তু একটা কমন নাউন, মা সম্পর্কের নাম, তাই এটা কমন নাউন। তো যে কোনো কমন নাউনের আগে যদি একটি জাতি, একটি বর্গ বা একটি দল নির্বিশেষে কোনো শব্দ মেনশন করে থাকে, তখন আমরা এভরিকে বদলে সেখানে কি দিব? দেয়ার ইজ নো দিব। অ্যাটাচড ওয়ার্ড আমাদের মাদার, তারপর আস্তে আস্তে যা থাকবে তাই। কথাটা বুঝেছি? তাহলে আমরা কিভাবে পরিবর্তন করলাম? এভরি মাদার লাভস হার চাইল্ডে কী করলাম? এভরিকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র দেয়ার ইজ নো অ্যাড করলাম। এটা আমাদের কি? অ্যাটাচড ওয়ার্ড। এটা কি? অ্যাটাচড ওয়ার্ড। তো অ্যাটাচড ওয়ার্ডের পরে আমরা কি দিব? বাট। কি দিব? রুলস অনুযায়ী বাট। এটার অর্থ কি দাঁড়ায়? প্রথম অর্থটা কি আসলো? যে প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসে। তুমি কি বললাম? যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। আমরা সবসময় জানি বাট সবসময় নেগেটিভ ইমোশন ধারণ করে থাকে। বাট কি করে? নেগেটিভ ইমোশন, মানে যে কোনো ধরনের নেগেটিভ শব্দগুলোকে বাট দ্বারা আমরা কি করে থাকি? প্রকাশ করে থাকি বা পরিচিত দিয়ে থাকি। যে কোনো শব্দে তুমি যদি দেখো অ্যাসার্টিভ কোনো একটা সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্স, সেখানে কিন্তু আমরা বাট ব্যবহার করে থাকি না, সেখানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। কিন্তু নেগেটিভ টাইপের সেন্টেন্সে আমরা বাট অর এই শব্দগুলো বেশি ব্যবহার করে থাকি। তো আমরা রুলস অনুযায়ী বুঝলাম কি? যে এভরি যদি কোনো নাউনের সামনে থাকে, যে কোনো কমন নাউনের সামনে থাকে, যেমন বডি, ওয়ান, পার্সন বা কোনো সম্পর্ক, কোনো ব্যক্তিবস্তুর নাম, তার ক্ষেত্রে আমরা কি করব? চেঞ্জ করে দিয়ে দেয়ার ইজ নো করব। তারপরে আনবো অ্যাটাচড ওয়ার্ড, মানে এভরি যার সাথে থাকবে সেই ওয়ার্ডটা। তারপর আমরা কি করব? তারপর আমরা পরিবর্তন করব বাট দিয়ে। আচ্ছা, এখন আমাদের 6 নাম্বার রুলস। 6 নাম্বার রুলসে কী বলেছে? অ্যাজ সুন অ্যাজ এর স্থানে নো সুনার হ্যাড দেন। অ্যাজ সুনের স্থানে নো সুনার হ্যাড দেন। এখানে রুলসটা কি বলেছে? অ্যাজ সুন অ্যাজ, এই স্থানে আমরা কাকে দিব? নো সুনার হ্যাড ডট ডট দেন। অ্যাজ সুন অ্যাজ বলতে কি বোঝায়? অ্যাজ সুন অ্যাজ বলতে বোঝায়, সুন বলতে আমরা জানি শীঘ্রই বা খুব তাড়াতাড়ি। অ্যাজ সুন অ্যাজ কথাটা আমরা আর্থিক অর্থে বা ভাবুক অর্থে কীভাবে বলে থাকি? যখনই খুব, যত দ্রুত তাকে দেখলো তত দ্রুত সে পালালো, এই কথাটা আমরা বলি না? যে ওকে দেখা মাত্রই সে চলে গেল। আমি আসার আগেই, আমি ওকে দেখা মাত্রই ওকে জড়িয়ে ধরলাম, আমি ওকে দেখা মাত্রই ওর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করলাম, বা ওকে দেখা মাত্রই আমি অনেক খুশি হয়ে গেলাম। এই টাইপের কথাগুলোকে যখন আমরা সেন্টেন্সে দেখি, যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, মানে যখনই কি দেখলো সে, যত দ্রুত সে পুলিশ, মানে কে? চোর পুলিশকে দেখলো, তত দ্রুতই কি হলো? হি র্যান অ্যাওয়ে। হোয়াট? হি র্যান অ্যাওয়ে, মানে সে পালিয়ে গেল। পুলিশকে দেখা মাত্রই চোর কি হলো? পালিয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা রুলস অনুযায়ী অ্যাজ সুন অ্যাজ যেখানে থাকবে সেটা চেঞ্জ করে কি করব? নো সুনার হ্যাড আনবো। কি আনবো? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড দ্য থিফ। এখন এখানে বলতে পারো যে স কেন সিন হয়ে গেল? এখানে যদি আমরা নো সুনার হ্যাড, আমরা সবসময় জানি কি হ্যাড কার পরিচয়? হ্যাড হলো সবসময় পাস্টের পরিচয়, রাইট? কিন্তু আরেকটা পরিচয় কি? হ্যাডের পরিচয় আরেকটা হলো যে পারফেক্টের পরিচয়। কার পরিচয়? পারফেক্টের পরিচয়। যখন হ্যাভ হ্যাজ থাকে তখন আমরা সেটাকে পাস্ট পারফেক্টে যেয়ে হ্যাড করে দিই। প্রেজেন্ট পারফেক্টে যদি হ্যাভ হ্যাজ থাকে, পাস্ট পারফেক্টে কী করি? হ্যাড করি। তো এটা আমাদের হ্যাড হলো কার পরিচয়? প্রথম পারফেক্টের পরিচয়। এখন আমরা যদি পারফেক্টে হ্যাড দেই, তাহলে পারফেক্টের আমরা ভার্ব সবসময় কী দেই? 3 নাম্বার দেই। কী দেই? ভার্ব 3 দেই। এই জন্যই আমাদের স, যেহেতু স এর প্রেজেন্ট ফর্ম হলো সি, পাস্ট হলো স, এবং V3 হলো কি? সিন। কি? সিন। তাহলে হ্যাড যদি হয় পারফেক্টের পরিচয়, কার পরিচয়? পারফেক্টের পরিচয়, তাহলে পারফেক্টের ভার্ব সবসময় কী হবে? V3 হবে। তো সেই অনুযায়ী আমরা নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ,
দেন হি র্যান অ্যাওয়ে। রুলস অনুযায়ী আমরা কি করলাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তনে নো সুনার হ্যাড দিলাম। তারপর দ্য থিফ আমাদের সাবজেক্ট আছে, দ্য থিফ দেওয়ার পরে স কি হয়ে গেল, সিন হয়ে গেল পারফেক্টের জন্য। তারপর কি দ্য পুলিশ, এটা হলো আমাদের প্রথম সেন্টেন্সের অবজেক্ট, মানে প্রথম ক্লজটার অবজেক্ট দ্য পুলিশ। তারপর কি এই কমাটা উঠে যেয়ে তখন কি আনবো আমরা, দেন আনবো। এই কমাটাকে উঠিয়ে দিয়ে তখন আমরা কি আনবো, দেন আনবো। দেন তারপর যা আছে আমাদের পরের ক্লজ একদম হুবহু তাই থাকবে। কি থাকবে, হুবহু তাই থাকবে। ঠিক আছে, এখন আমরা রুল 7 নাম্বারটা একটু ফলো করি। 7 নাম্বারে কি বলেছে, এখানে আমরা ওই যে একটু আগে বলেছিলাম না যে গঠন অনুসারে আমরা কিন্তু প্রথমে চেঞ্জটা করে ফেললাম না, প্রথম চেঞ্জটা করে ফেলেছি। গঠন অনুসারে আমরা সাবজেক্ট কিভাবে চেঞ্জ করতে হবে, সাবজেক্ট না করলেও আমরা চেঞ্জ করেছি কাকে কাকে, গ্রামাটিক্যাল রুলসগুলোকে। এখন এখানে একটা হালকা ছোঁয়া আছে, কার ছোঁয়া, ডিগ্রির ছোঁয়া আছে। কার ছোঁয়া, ডিগ্রি। এখন ডিগ্রি এখানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা কি করে থাকি, যখন আমরা ডিগ্রি সম্বন্ধে আমাদেরকে আগে জানতে হবে। ডিগ্রি হলো 3 প্রকারের, কি কি, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। পজিটিভ হলো একদম তোমাদের প্রথম ধাপে, কম্পারেটিভ হলো দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়। পজিটিভ সবসময় সিম্পলভাবেই থাকে, এখানে কারো তুলনা বেশিছে না, এখানে কারো মতো কারোকে বোঝায়। আর কম্পারেটিভের ক্ষেত্রে আমরা দুটি বস্তুকে নিজেদের মধ্যে কম্পেয়ার করে থাকি। সুপারলেটিভের ক্ষেত্রে কাকে করে থাকি, সুপারলেটিভের ক্ষেত্রে আমরা একজনের সাথে অনেকের তুলনা করে থাকি। যেমন যদি আমি বলি যে একটি বাগানে গোলাপ হচ্ছে সব থেকে সুন্দর ফুল, এখন আমরা বাগানের প্রত্যেকটি ফুলের সাথে কার তুলনা করলাম, গোলাপের তুলনা করলাম। তো সেক্ষেত্রে আমরা ডিগ্রির একটু ছোঁয়া দেখব কি, যে এখানে বলেছে দ্য সুপারলেটিভ ডিগ্রির স্থানে। সুপারলেটিভ ডিগ্রি চিনলাম কীভাবে, একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ যে শব্দগুলো, যেমন মনে করো গ্রেট, নাইস, বিগ, তারপর মনে করো বিউটিফুল, তারপর আগলি, এই টাইপের ওয়ার্ডগুলো দিয়ে একটি মানুষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যাকে আমরা কি বলে থাকি, এগুলো যে শব্দগুলোতে আমরা পাই তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তো অ্যাডজেক্টিভকেই সবসময় সুপারলেটিভ ডিগ্রি কি করে থাকে, চিহ্নিত করে থাকে বা টার্গেট করে থাকে। কিভাবে থাকে এখানে দেখি আমরা। প্রথমে আমরা এক্সাম্পলটা দেখি যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখন এই ওয়ার্ডে আমরা বুঝবো কীভাবে, আমরা তো সুপারলেটিভ ডিগ্রির কিছুটা ধারণা নিলাম, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, এক্স্যাক্টলি বিগেস্ট ওয়ার্ডটা হবে আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রি। কেন, কারণ আমি যে একটু আগে বললাম যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, পরিমাপ বোঝায়, এরকম কোনো শব্দকেই আমরা সুপারলেটিভ ডিগ্রির সাথে তুলনা করে থাকি বা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে বিগ বলতে কি বোঝায়, বড়। বড় কি একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা কি বোঝাচ্ছে, অবস্থা বা পরিমাপ বোঝাচ্ছে, রাইট। সেই ক্ষেত্রেই আমরা এখানে এটার কি ফর্ম, ইএসটি হলো। বিগ হলো আমরা জানি বড়, তাহলে বিগেস্ট অর্থ কি বোঝাচ্ছে, সর্বোচ্চ বড় বা সব থেকে বড়। কথা বুঝেছি। তাহলে বিগেস্ট সিটি ইন বাংলাদেশ বলতে আমরা বোঝাচ্ছে কি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সব থেকে বড় একটি শহর। ঢাকা বাংলাদেশের কি, সব থেকে বড় একটি শহর। এই যে এক্ষেত্রেই আমরা এই বিগেস্টকেই চেঞ্জ করে থাকবো। এটাই তাহলে আগে আমাদের মাথায় রাখতে হবে, এটাই কি সুপারলেটিভ ডিগ্রি। এটা হলো সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। বিগ থেকে বিগেস্ট হয়ে গিয়েছে, এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। বিগ থাকলে সেটা হতো পজিটিভ, বিগার থাকলে হতো কম্পারেটিভ, আর বিগেস্ট তাই এটা কি সুপারলেটিভ। এই ওয়ার্ডের স্থানে আমরা কাকে আনবো, নো আদার। কাকে আনবো, নো আদার। তাহলে সেন্টেন্স কাকে দিয়ে শুরু হবে, নো আদার। এখন এই যে একটু আগে বললাম যে বিগেস্ট, বিগেস্টটা কি বাংলাদেশ বোঝাচ্ছে না, ঢাকা বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, সিটি। কাকে বোঝাচ্ছে, সিটি। তাই যেহেতু সিটি বিগেস্টের সাথে, বিগেস্ট হলো আমাদের সুপারলেটিভ ওয়ার্ড এই সেন্টেন্সে। তো এখানে যদি বিগেস্টকে বোঝায়, বিগেস্ট যদি সিটিকে বোঝায়, আমাদের সিটিটা হবে কি অ্যাটাচড ওয়ার্ড। একটু আগে আমরা কি শিখেছি, অ্যাটাচড ওয়ার্ড হলো যে শব্দের সাথে, মানে যে শব্দটাকে নিয়ে আমরা কাজ করব তার সাথে যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, অ্যাটাচড ওয়ার্ড বলা হয়। এই জন্যই আমরা পরিবর্তনের ক্ষেত্রে সিটিকে টার্গেট করে কাকে চেঞ্জ করব, যে ওয়ার্ডটা সুপারলেটিভ। তো সুপারলেটিভের স্থানে, এই স্থানটার সামনে আমরা কি দিব, নো আদার। কি দিব, নো আদার। মানে বিগেস্টের সামনে কি দিব, নো আদার। তারপর অ্যাটাচড ওয়ার্ড আমাদের সিটি, হিয়ার সিটি। তারপরে কি দিব, এখানে আছে ইন বাংলাদেশ, কি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে আমরা রুলস অনুযায়ী অ্যাটাচড ওয়ার্ডের পর দিব ভার্ব। ভার্বটা কে এখানে, ভার্বটা কে এখানে, ভার্ব আছে এখানে ইজ, মানে আমাদের এই যে ইজ, ঢাকা ইজ, এই ইজটা হবে আমাদের রুলস অনুযায়ী সিটির পরে আসবে। তারপর হচ্ছে সো অথবা অ্যাজ। কি আনবো, সো অথবা অ্যাজ। ভার্বের পর কি আসবে, সো অথবা অ্যাজ। এই যে এখানে দিলাম নো আদার সিটি ইজ অ্যাজ
তারপর আসবে এইটার পজিটিভ ফর্ম। কি ফর্ম? ওই যে বিগেস্ট ওয়ার্ডটা যে সুপারলেটিভ ফর্ম ছিল অ্যাটাচড ওয়ার্ডের সামনে, মানে সিটির সামনে যে বিগেস্ট ছিল সেই ওয়ার্ডটার পজিটিভ ফর্ম মানে কি বিগ। কি হবে? বিগ। ইএসটি উঠে যেয়ে তখন কি হবে? পজিটিভ ফর্মে বিগ আসবে। তারপরে রুলস অনুযায়ী অ্যাজ যুক্ত হবে, মানে বিগের পর তাহলে কি আসতেছে? অ্যাজ। তারপর কি আসতেছে? ঢাকা ইন বাংলাদেশ, মানে সাবজেক্ট প্লাস অবজেক্ট। কি থাকবে? সাবজেক্ট প্লাস সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমরা কি জানলাম? যে সুপারলেটিভ ওয়ার্ডের সাথে যদি যে শব্দটা যুক্ত থাকবে তাহলে সেটাকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে সুপারলেটিভ ওয়ার্ডটাকে টার্গেট করে তার সামনে কি দিব? নো আদার। কি দিব? নো আদার। এখন সুপারলেটিভ ওয়ার্ডটা যাকে মেনশন করবে তাকে আমরা পরিবর্তন করে কি দিব? তাকে আমরা পরিবর্তন করে কি দিব? পজিটিভ ফর্মে আনবো। কি আনবো? পজিটিভ ফর্মে। তারপরে আমরা রুলস অনুযায়ী সেটাকে চেঞ্জ করে থাকবো। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের 8 নম্বর রুলসে কি বলেছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম রুল 8-এ প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। এটা কি বলেছিলাম? প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। প্রতিশব্দ বলতে কি বোঝায়? রিমেম্বার অর্থ কি? মনে করা। তারপর কি? এর বিপরীত শব্দ কি? ভুলে যাওয়া। আমি যদি বলি সে অনেস্ট মানে সৎ, তাহলে এটার বিপরীত শব্দ কি বলবা? সে অসৎ নয়। সৎ, অসৎ, তারপর ভালো, খারাপ, এই শব্দগুলোকে আমরা ছোটোবেলা থেকেই পড়েছি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। তো সমার্থক শব্দ বা প্রতিশব্দ যদি থাকে তার সামনে আমরা কি যুক্ত করব? নট যুক্ত করে সেটাকে বিপরীত করব। ওই যে প্রথমেই বলেছি যে আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশনে কখনো মিনিং চেঞ্জ করব না, শুধু গ্রামাটিক্যাল চেঞ্জগুলো করে থাকবো। তো আমরা এখন দেখি আই শ্যাল রিমেম্বার ইউ মানে কি? আমি তোমাকে সবসময় মনে রাখবো। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। এই কথাটাকে মনে রাখাটাকেই আমার ফোকাস করতে হবে, মানে কি? যে তাকে মনে রাখতে হবে, কিন্তু এই জিনিসটা আমার পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে কি? আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বারের অর্থ কি? ভুলে। রিমেম্বার অর্থ মনে রাখা, আর ফরগেট অর্থ ভুলে যাওয়া, কিন্তু আমাকে সেন্টেন্সের অর্থ চেঞ্জ করা যাবে না। তাই আমরা কি বলবো? নট ফরগেট ইউ মানে ভুলে যাইনি। তাহলে কি? আমি তোমাকে মনে রাখবো। 9 নম্বর রুলসে আমরা কি বলেছি? অলওয়েজের স্থানে, এখানে কি বলেছি? অলওয়েজের স্থানে বিপরীত শব্দ কি হবে? নেভার দিয়ে প্রতিশব্দকে আমরা বিপরীত করব, ঠিক আগের মতোই, কিন্তু এর আগে যুক্ত করেছিলাম নট, পরিবর্তন করেছিলাম শব্দটাকে। আর এবার পরিবর্তন করব, যদি অলওয়েজ দিয়ে কোনো কথা থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করব নেভার দিয়ে। তাহলে একটা সেন্টেন্স, আমরা প্রথম সেন্টেন্সটাকে দেখি। রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস মানে কি? রেভেন কি করে? সব সময় ক্লাসে উপস্থিত থাকে। কি করে সে? সব সময় ক্লাসে উপস্থিত থাকে। এই কথাটার ক্ষেত্রে আমাকে এখন পরিবর্তন করতে হবে কি? সে কখনো ক্লাস মিস করে না মানে কি? সে সব সময় ক্লাসে প্রেজেন্ট থাকে। অলওয়েজ দিয়ে সব সময় বোঝায়, নেভার মানে কখনোই না। এজন্যই আমরা কি বলবো এখানে? রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস মানে রেভেন সবসময় কোথায় যায়? ক্লাসে প্রেজেন্ট থাকে, মানে উপস্থিত থাকে। সেটাকে আমরা পরিবর্তন করবো কি? সে কখনো ক্লাস মিস দেয় না, মানে সে কখনো ক্লাস ফাঁকি দেয় না। ফাঁকি না দেওয়া মানে কি? সে সবসময় তার উপস্থিতি আছে। তাহলে আমরা 9 নম্বরে কি দেখলাম? যে অলওয়েজ দিয়ে যদি কোনো শব্দ অ্যাফার্মেটিভকে বোঝায় সেক্ষেত্রে আমরা অলওয়েজ সবসময়ের জায়গায় কখনোই না নেভার দিয়ে যুক্ত করব। 10 নম্বর রুলসটা আমরা একটু ফলো করি। 10 নম্বর রুলসে আছে এখানে to. মানে to. এই টাইপের রুলসগুলোকে আমরা কি দিয়ে করব? সো দ্যাট দিয়ে চেঞ্জ করে থাকবো। কি দিয়ে চেঞ্জ করব? সো দ্যাট দিয়ে চেঞ্জ করে থাকবো। আমরা একটু ফলো করি। to স্থানে সো দ্যাট, এখানে আছে কি? সো দ্যাট প্লাস প্রেজেন্ট হলে, প্রেজেন্ট বলতে কি? টেন্সটাকে আমরা বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? টেন্সকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা দেখি যে যদি আমরা টেন্স আমাদের প্রেজেন্ট থাকে তাহলে দিব ক্যান নট, টেন্স যদি পাস্ট হয় তাহলে দিব কুড নট। ক্যান নট মানে করতে পারি না, কুড নট মানে করতে পারি নাই, মানে অতীতের কথা বোঝাচ্ছে। তাহলে এখানে কি বলছে? হি ইজ টু উইক টু ওয়াক মানে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আমরা বাংলায় বলি না, সেক্ষেত্রে কি বললাম? সে খুবই দুর্বল হাঁটার জন্য। এই কথাটা এভাবে বোঝাচ্ছে, কিন্তু এটা তো মিনিং অনুযায়ী হচ্ছে না, রাইট? সেটাকে আমরা ভেঙে কিভাবে বলবো? সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে এটা পরিবর্তন কিভাবে করতেছি? টু এর জায়গায় হি ইজ সো উইক, টু এর জায়গায় কি? সো। রুলস অনুযায়ী কি আসবে? সো মানে এতই। হি ইজ সো উইক মানে সে এতই দুর্বল। এখন আমরা এখানে একটু কাজ আছে। কাজটা কি? এখানে বলেছে টু ওয়াক। টু ওয়াক কি কোনো কমপ্লিট সেন্টেন্স? না। কমপ্লিট সেন্টেন্স কেন না? কারণ টু ওয়াক দিয়ে আমরা একটি এক্সপ্রেশন বা অনুভূতি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি না। সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে ভাঙবো। কি দিয়ে ভাঙবো? হি ইজ টু উইক মানে সে এতই দুর্বল, এই জন্য আমরা কি দিলাম? হি ইজ সো উইক। তার জন্য আমরা টু এর আগে কাকে আনতেছি? দ্যাট আনতেছি। বিকজ উই ওয়ান্ট টু ফর্ম আ কমপ্লিট সেন্টেন্স মানে আমরা একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে চাচ্ছি।
এটাই আমাদের নেগেটিভ সেন্টেন্সে আমাদের কাজ হবে কি পরিপূর্ণ একটা বাক্য তৈরি করা। দ্যাট ইজ ওয়াই আমরা কি করতেছি যে এখানে দ্যাট দিয়ে যুক্ত করে আরেকটা ক্লজ বা আরেকটা সেন্টেন্স আমরা বাড়াচ্ছি। কিভাবে বাড়াচ্ছি? টু ওয়ার্কটাকে আমাকে বুঝিয়েছে না, সাবজেক্টকে হি ইজ, কে হি ইজ, তাহলে তাকে বুঝিয়েছে। দ্যাটস ওয়াই আমরা দ্যাট দিয়ে যখন আরেকটি সেন্টেন্স বা বাক্য ফর্ম করব তখন আমরা তাকে কি আনবো? দ্যাট হি ক্যান নট ওয়াক, মানে আমাদের সাবজেক্টকে আনবো হি, আর কি এখানে টেন্সটা কি? হি ইজ, ইজ যেহেতু প্রেজেন্ট দ্যাটস ওয়াই আমরা কি আনলাম? ক্যান নট ওয়াক। কি আনলাম? ক্যান নট ওয়াক। এখন এই টেন্সটা যদি আমাদের পাস্টে থাকতো, কিসে থাকতো? পাস্টে থাকতো। যেমন এখানে আছে হি ওয়াজ সো উইক, সেক্ষেত্রে আমরা কি দিতাম? রাইট, সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু পাস্ট আছে কাজ ওই একই, দ্যাট আনবো আমাদের কমপ্লিট একটা সেন্টেন্স তৈরি করার জন্য। ওয়াজের পরিবর্তে আমরা কাকে আনবো? কুড নট। কাকে আনবো? কুড নট। তাহলে আমরা কি জানলাম? যে যখন একটি বাক্যে টু ডট ডট টু বোঝাবে, মানে টু ডট ডট টু বোঝাবে, তখন আমরা সেইটাকে চেঞ্জ করার জন্য কি করব? প্রেজেন্ট থাকলে ইজ দিয়ে যদি থাকে প্রেজেন্ট, তাহলে আমরা সেটাকে ক্যান নট দিব, আর যদি পাস্ট থাকে তাহলে দিব কি? কুড নট। তাহলে আমরা আজকের জন্য যদি আমি এখন বলতে চাই, আজকে আপাতত আমাদের সেন্টেন্স অফ ট্রান্সফরমেশনস বা সেন্টেন্স অফ চেঞ্জ, মানে চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশনসের মোট 10টি রুলস আমি আজকে টাচ করলাম। কি করলাম? আমি আজকে হালকা করে একটু ধারণা সবাইকে দিলাম। তো আমরা এখন বলতে পারি যে আপাতত আমাদের এই 10টা রুলসের মধ্যে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। তো আজকের ক্লাসের জন্য আমি আপাতত সেন্টেন্স ট্রান্সফরমেশনসের 10 নাম্বার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 10 নাম্বার রুলসই শেষ করতে চাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।